স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে আওয়াজ, ঢাকা সহ সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ। সংসদ নির্বাচনে দল ও প্রার্থীদের জন্য আচরণবিধির খসড়া চূড়ান্ত, বিদ্যমান সীমান্তে ভোটের সম্ভাবনা। দেশে বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে 4 দিনের ইনভেস্টমেন্ট সামিট শুরু, স্টার্টআপের জন্য তহবিল ঘোষণা। এবারে বিস্তারিত। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এবার নিহত হয়েছেন এক সাংবাদিক সহ 2 জন, আহত হন আরও অন্তত 7 জন সংবাদকর্মী। স্থানীয় সময়ে রোববার গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হেলমি আল ফাকাউই নামের এক সাংবাদিক নিহত হন। পরে ইউসুফ নামের আরেকজন যুবকের মৃত্যু হয়। আহত 7 সাংবাদিকের মধ্যে আল জাজিরার এক সংবাদকর্মীও রয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণে নারী, শিশু সহ আরও কমপক্ষে 50 জন ফিলিস্তিনি প্রাণ হারান। এদিকে গাজা থেকে ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে 3 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও চলছে প্রতিবাদ কর্মসূচি। বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাস পরীক্ষা স্থগিত করে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। ইসরায়েলের হত্যাযজ্ঞের সমর্থন জানানোর প্রতিবাদে সকালে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনের সড়কে মানববন্ধন করেন কিছু বিক্ষোভকারী। সেখানে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছেন বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া পাবলিক সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনেও চলছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে নানা কর্মসূচি। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায়। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, মিছিলটি কোন কোন রুটে ঘুরে এসেছে, এর আয়োজকরা কি বলছেন আমাদের জানাবেন। সুমনা, আপনি যেমনটি বলছিলেন, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত অনুযায়ী কিন্তু বায়তুল মোকাররমে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সমাবেশ শেষ করে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা তারা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দাঁড়িয়েছে। অর্থাৎ জোহরের নামাজের পরেই এই বিক্ষোভের আয়োজন করে হেফাজতে ইসলাম সংগঠনটি। এই সময় নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা কয়েক হাজার মুসলমানরা তারা গাজায় যে নির্বিচারে হত্যা চালিয়েছে ইসরায়েল, তাদের বিরুদ্ধে তারা ব্যাপক বিক্ষোভ করে এবং মিছিলটি শেষ করে তারা পল্টন, জিপিও এবং আপনার দৈনিক বাংলা মোড় পর্যন্ত তারা কিন্তু ঘুরে ঘুরে এই বিক্ষোভ মিছিল করেছে এবং তারা মিছিলে যেটি জানিয়েছে যে নিরীহ যে ফিলিস্তিনিবাসী, গাজাবাসী, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সবচেয়ে বেশি তারা বিক্ষোভ করেছে যে নারী এবং শিশুদেরকে তারা টার্গেট করে করে হত্যা করছে। তো এই সময় তারা ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে তাদের সকলকে একত্রিত হয়ে এই আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছে এবং তারা বলেছে যে সমস্ত মুসলিম যদি একত্রিত হয়ে এই গাজাবাসীর পক্ষে এসে দাঁড়ায় এবং ইসরায়েলের বিপক্ষে যদি তারা অবস্থান নেয় তাহলে হয়তো বিশ্ব এই যুদ্ধ বন্ধ হতে পারে, কারণ এইভাবে নির্বিচারে কোনো মুসলমানদেরকে হত্যা করতে পারে না। এটি জাস্ট আল-আকসা না, এটি হচ্ছে মুসলমানদেরকে নিধন করার জন্যই তারা এই হত্যা যজ্ঞ চালাচ্ছে বলে এই বিক্ষোভ মিছিলে কিন্তু আয়োজকরা জানাচ্ছেন। সুমনা, ধন্যবাদ সোহাগ। ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে ও ইসরায়েলে হামলা বন্ধের দাবিতে মানববন্ধন করছে দীপ্ত টিভি। এবার এই বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজ, দীপ্ত টিভি পরিবারের সদস্যরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কি বলছেন আমাদের জানান।
হ্যাঁ, সুমনা, আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন যে বর্বর যে হামলা চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর, সেই হামলার প্রতিবাদে কিন্তু সারা বিশ্ব আজকে ধর্মঘট কর্মসূচি পালন করছে। আপনি জানেন যে তারই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরাও তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি ধর্মঘটের অংশ হিসেবে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে, প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এবং তারই অংশ হিসেবে আমাদের যে দীপ্ত টেলিভিশনের যে পরিবারটি রয়েছে তারাও কিন্তু আজকে কর্মবিরতি দিয়ে এখন মানববন্ধন কর্মসূচিতে পালন করছে। আপনাকে একটু যদি দেখাতে চাই যে এখানে দীপ্তর যে টেলিভিশনের পাশেই যে জায়গাটি রয়েছে সেখানে আমাদের যারা সহকর্মী রয়েছেন এবং বিভিন্ন বিভাগের যারা সংবাদ নিউজে রয়েছে, তারপরে প্রোগ্রামের রয়েছেন, বিভিন্নভাবে যারা কর্মরত রয়েছেন দীপ্ত টেলিভিশনে, তারা কিন্তু সকলেই এখানে এসেছেন এবং এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন। আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে যেমনটি দেখেছি যে আসলে তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে একদম, মানে শিক্ষার্থীরা যেমন নেমেছে এবং সাধারণ মানুষও কিন্তু নেমেছে। আমরা কিছুক্ষণ আগে যদি দুপুরের দিকের যে খবরটি সেটি হলো বাইতুল মোকাররমের সামনে কিন্তু বিশাল বড় একটি মিছিল বেরিয়েছে এবং তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আসলে তাদের একটি দাবি যে এই মুসলিম যে দেশগুলো রয়েছে তারা যেন ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেয় এবং ফিলিস্তিনিদের পক্ষে যাতে তারা অবস্থান নেন এবং তাদের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতা যাতে করা যায় সেই বিষয়টি আসলে খুব জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এর বাইরে আমি এখানে যারা আমাদের সহকর্মীরা যারা রয়েছেন, সংবাদকর্মী সবাই, তারা কিন্তু যেমনটি বলার চেষ্টা করছেন যে বর্বর যে হামলাগুলো চলছে সেই হামলার যাতে প্রতিবাদে এবং এই যাতে আমেরিকার যাতে তাদের পক্ষে না দাঁড়িয়ে যাতে ইসরায়েলের যাতে বিপক্ষে যাওয়া যায় সেমনটাই কিন্তু তারা বলছেন আর কি। আর এখানে যারা মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছে তারা কিন্তু সবাই যে এই সংবাদপত্রের সাথে জড়িত রয়েছে এবং এই সংবাদের সাথে জড়িত রয়েছে এবং থেকে তারা কিন্তু যেমনটি বলছেন যে এই যে হামলা সেটি কিন্তু আসলে বন্ধ করতে হবে, কারণ এটি যদি অব্যাহত রাখা হয় তাহলে এই যে মুসলিম বিশ্ব যারা রয়েছে তারা কিন্তু এইভাবে নিশ্চুপ থাকতে পারে না, এমনটি আসলে কিন্তু তারা বলছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে এই মানববন্ধন কর্মসূচি থেকে একটি দাবি তোলা হয়েছে যে যারা এই নেতানিয়াহু সহ ডোনাল্ড ট্রাম্প যারা জড়িত রয়েছে এই সমস্ত হামলার পিছনে সরাসরিভাবে মদত যোগাচ্ছে আমেরিকা, তাদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের বিপক্ষে অবস্থান নিয়েই কিন্তু ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে, এমনটি কিন্তু জোরালো দাবি তোলা হয়েছে। আর এর বাইরে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে সমস্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে সকাল থেকে, সেই ধর্মঘটের অংশ হিসেবে কিন্তু আজকে এই টেলিভিশনটির যে কার্যালয় রয়েছে সেখানেও ধর্মঘট কর্মসূচি পালন করা হচ্ছে। তার অংশ হিসেবেই এখানে এসে আসলে আমাদের যারা সহকর্মী রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন। তো এই জায়গা থেকেও আসলে এই বিষয়টি পরিষ্কার করে তারা বলতে চেয়েছেন যে এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনি যে তাদের যে স্বাধীন একটি রাষ্ট্র সেটি যাতে প্রতিষ্ঠা পায় সেই বিষয়টি কিন্তু জোর দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে দীপ্ত টেলিভিশনের প্রাঙ্গণ থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আজিজ। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। আজ ফিলিস্তিন ছাড়াও সারা বিশ্বে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। এতে সাড়া দিয়ে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এ সময় বিক্ষোভকারীদের ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করা যায়, ইসি এমন আচরণ বিধিমালা তৈরি করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত। এখন কমিশনে অনুমোদনের জন্য তা উপস্থাপন করা হবে। এতে প্রার্থীর নির্বাচনী ব্যয় ন্যূনতম রাখা, প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। এছাড়া সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে বিদ্যমান সীমানা নিয়েই নির্বাচন হবে বলে জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যে মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করার জন্যই আমরা বারবার মিটিংয়ে বসছি এবং ইনশাল্লাহ করব। তো যে কোনো মুহূর্তে নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো অপরাধের ক্ষেত্রে মামলা হইতে পারে, কোর্টে ট্রায়াল হতে পারে। দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। যুক্তরাষ্ট্র ও চীন সহ কমপক্ষে 40টি দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিচ্ছেন। ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকালে এই সম্মেলনের শুরু হয়। এতে অংশ নিয়ে দেশের নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, তহবিলটি শুধু নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য নির্ধারিত এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি বহুতল ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। এতে আমিন উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। আগুনের খবর পেয়ে ভোর 4:12 দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরবর্তীতে একে একে যোগ হয় মোট 7টি ইউনিট। সম্মিলিত প্রচেষ্টায় ভোর 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভবনটি থেকে 18 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। এদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিন উদ্দিন। নিচতলা এবং দোতলা ফার্নিচার দোকান ছিল। নিচতলার ফার্নিচার দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু দোতলার ফার্নিচার কোনো ক্ষতিগ্রস্ত হয় না। আবাসিক ভবন ছিল। আগুনের ক্ষতি এবং উদ্ধার তদন্ত সাপেক্ষে সম্ভাব্য কারণ হিসাবে বৈদ্যুতিকগুলো যোগ হতে পারে। নওগাঁর পোরশায় ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ব বাড়ি গ্রামে তাদের বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন নূর মোহাম্মদ ও রেজিয়া বেগম। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নিজ বাড়িতে ওই ভাই বোন বসবাস করতেন। গতরাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগে তাদের মৃত হওয়ার দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন। তারা হলেন জুয়েল আহমেদ, নাসিম উদ্দিন এবং মিজানুর রহমান। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘোড়াপাখিয়া গ্রামে। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে 40 জন। প্রয়াত জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করতে যাওয়ার পথে দলটির নেতাকর্মীদের বহনকারী 2টি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা অপর একটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে যায়। ভারতের সংসদে বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এ সময় ভারতীয় জনতা পার্টির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে রোববার সন্ধ্যায় বিজেপির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি আসকার আলীর বাড়িতে আগুন দেয়া হয়। এছাড়া একই দিনে রাজ্যের থৌবাল জেলায় আয়োজিত এক সমাবেশে 5,000-এরও বেশি মানুষ অংশ নেন। এবারে খেলার খবর। জয় দিয়েই বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি শুরু করল বাংলাদেশের মেয়েরা। আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। লাহোরের LCCA গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে 350-তে বড় স্কোরের পথে হাঁটে স্কটিশরা। ব্রাইস 58, কার্টার 55 আর ফ্রেজার করেন অপরাজিত 52 রান।
তাতে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 251 রান তোলে তারা। জবাবে 51 বল বাকি থাকতেই 5 উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। ওপেনার শোভানা মোস্তারি 57 রানে অপরাজিত থাকার পাশাপাশি ফারজানা হক 48 ও ঋতুমণি 34 রান করেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে আওয়াজ, ঢাকা সহ সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ। সংসদ নির্বাচনে দল ও প্রার্থীদের জন্য আচরণবিধির খসড়া চূড়ান্ত, বিদ্যমান সীমান্তে ভোটের সম্ভাবনা। দেশে বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে 4 দিনের ইনভেস্টমেন্ট সামিট শুরু, স্টার্টআপের জন্য তহবিল ঘোষণা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।